গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর দুইটি ঘটনা। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, কেননা আজকে অনেক দিন পর আফটার লং টাইম আরাফাত ভাই আমাদের মাঝে আবারও ফিরছেন তার এক দুর্দান্ত ঘটনার সাথে। তো সেই জন্য আরাফাত ভাই, আপনাকে প্রথমেই বলবো ওয়েলকাম ব্যাক ভাই, আবারও ফিরে আসার জন্য, প্লাস হচ্ছে আমাদেরকে এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুগণ, আপনারা শুরুতেই শুনতে পাবেন আরাফাত ভাইয়ের লেখা শঙ্খিনী নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, রীতিমতো আপনাদেরকে ভয়ের শিহরণ দিয়ে যাবে আজকের এই ঘটনাটি। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু, যে কিনা এর আগেও আমাদেরকে দুইটি ঘটনা শেয়ার করেছেন। সে আর কেউ না, আমাদের রাজু ভাই। হ্যাঁ, এরপর আপনারা শুনতে পাবেন রাজু ভাইয়ের স্বপ্ন নাকি বাস্তব নামক একটি দুর্দান্ত রহস্যময় ঘটনা। সত্যি এই ঘটনাটি অনেক বেশি জোস। এই ঘটনাটির মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখছেন না রাজু ভাই, মানে আসলে আপনিও কনফিউজড হয়ে যাবেন যে এটাও কি সম্ভব, এভাবেও কি হতে পারে। সত্যিই যাক, ঘটনার আর আমেজ নষ্ট করব না, ফুল ঘটনাটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কতটা স্পেশাল, কতটা ভালো, কতটা বাস্তববাদী। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মূল ঘটনায়। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকেও আর বিরক্ত না করি, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি আরাফাত ভাইয়ের শঙ্খিনী। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন এবং স্টোরি টেলার। আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি গত 2 মাস পূর্বে আমার কর্মস্থল কাতার থেকে বর্তমানে বাংলাদেশে বেড়াতে এসেছি। ভাগ্যক্রমে দেশে এসেছিলাম বড়সড় একটা ট্র্যাজেডির মাঝখান দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন সমগ্র বাংলাদেশের ইন্টারনেট বন্ধ ছিল, ঠিক সেই মুহূর্তে আমি দেশে এসেছিলাম। যাই হোক, ছাত্রদের দুঃসাহসিক আন্দোলন, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা দীর্ঘ সময় ধরে দেশকে শোষণ করা একজন স্বৈরা শাসকের পতন করাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের এইরকম একটা ভালো দিন শুরু হতে না হতেই আরেকটা বড় ট্র্যাজেডির সম্মুখীন হতে হলো। শুরু হলো দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্যা। তাই বরাবরের মতোই আমি ও আমার ভূত আড্ডার টিম চেষ্টা করেছি অসহায় ও বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানোর। আমরা প্রথম ধাপে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় 300+ পরিবারের জন্য ও দ্বিতীয় ধাপে নোয়াখালীতে আরও 300+ পরিবারের জন্য ত্রাণ সহায়তা দিতে সক্ষম হয়েছিলাম। আমরা চেষ্টা করেছি আমাদের ভালোবাসাটা অটুট রাখতে, আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে। আমরা ভূত আড্ডা টিম নৈতিক ও দায়িত্ববোধের জায়গা থেকে
সমস্ত মানবিক কাজে সবসময় পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, হয়তো আজকের ঘটনার শুরুতে আমি অনেক কথাই বলে ফেলেছি। এই সমস্ত মানবিক কাজে নিজে গিয়ে সরেজমিনে কাজ করার কারণে লম্বা একটা সময় ধরে আপনাদের মাঝে আমি নতুন কোনো ঘটনা দিতে সক্ষম হইনি। যাই হোক, আশা করছি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আমি যখন থেকে ভৌতিক প্ল্যাটফর্মগুলোতে আমার লেখা ভৌতিক স্টোরিগুলো পাঠানো শুরু করেছি, তখন থেকে আমি চেষ্টা করতাম বিভিন্ন ক্যাটাগরির স্টোরি কালেক্ট করে তা পাঠানোর জন্য। দীর্ঘ সময় ধরে আপনারা আমার লেখা ল্যাংড়া কবিরাজ ও গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘটনা শুনে এসেছেন। বিশেষ করে এই দুইটি ক্যারেক্টারের ঘটনা আপনাদের মাঝে এত বেশি সাড়া ফেলেছিল যা সত্যিই আমি মুগ্ধ। আমি দেশে এসে চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো কালেকশন করে আপনাদের মাঝে নিয়ে আসার। তার দরুন আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটিও একটি কালেক্ট করা ঘটনা। এই ঘটনাটি আমি সরাসরি আমার আব্বুর মুখ থেকে শুনেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় প্রবেশ করছি। এক রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি মোবাইল নিয়ে ভূত আড্ডার ঘটনাগুলো অডিও এডিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। পাশেই আমার আব্বু, আম্মু ও ছোট ভাই সবাই মিলে বসে গল্প করছিলাম। তার ওই ফাঁকে ফাঁকে আমি এডিটিংয়ের কাজ করে যাচ্ছিলাম। কথার ফাঁকে হঠাৎ করেই বিরক্ত হয়ে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, আমি সব সময় মোবাইল দিয়ে কি করি? আমি জবাব দেওয়ার আগেই ছোট ভাই আব্বুকে উদ্দেশ্য করে বলে, কেন আপনি জানেন না? ভাইয়া তো সব সময় চ্যানেলের কাজে ব্যস্ত থাকে। তাদের একটা চ্যানেল আছে যেখানে ভূতের কাহিনীগুলো শেয়ার করা হয়। যদি আপনার কাছে কোনো বাস্তব ঘটনা থাকে তাহলে আপনিও আপনার ঘটনাটা বলতে পারেন, ভাইয়া না হয় শেয়ার করে দেবে। ছোট ভাইয়ের এমন কথা শুনে আমি ভ্রু কুঁচকিয়ে তার দিকে তাকালাম। পরক্ষণেই আব্বু বলে উঠল, এরকম ভৌতিক ঘটনা তার জীবনে অনেক আছে। বলে রাখা ভালো, আব্বু ছিলেন পেশাগত জীবনে বিল্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টর। তিনি চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি উপজেলায় তার পেশাগত জীবন কাটিয়েছেন। তখন আব্বু আমাদের উদ্দেশ্য করে তার একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করলেন। বাকি ঘটনা আমি আমার আব্বুর মতো করেই বলছি। সময়কাল ছিল 1990 সালের মাঝামাঝি। আমি কাজের সুবাদে ফটিকছড়িতে বসবাস করতাম। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে একটা দোকানে বসে আড্ডা দিতাম। আমাদের আড্ডার আসরে বিভিন্ন পেশার মানুষ ছিল। ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন কর্মজীবী মানুষ আড্ডায় মেতে উঠত একসাথে। তার মাঝেই ছিলেন একজন দই বিক্রেতা, যার কাজ ছিল দুধ থেকে দই বানিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করা। সে প্রতিদিন আমাদের আড্ডার আসরে এসে একটা মেয়ের ব্যাপারে খুবই তারিফ করত। তার ভাষ্য অনুযায়ী মেয়েটি ছিল একটি আদিবাসী চাকমা মেয়ে। মেয়েটি দেখতে খুবই সুন্দরী ও রূপবতী। সেই দই বিক্রেতা প্রতিদিন পাহাড়ে যায় দুধ সংগ্রহ করতে, আর আসা যাওয়ার পথে একটা বাড়ির সামনে প্রতিদিনই সেই মেয়েকে দেখতে পায়। তাই সে আমাদেরকে অনুরোধ করে আমরা যেন সেই মেয়েটিকে দেখতে যাই। আমাদের মাঝে কয়েকজন দই বিক্রেতার কথা শুনে পাহাড়ি এলাকা ঘুরে দেখার বেশ আগ্রহ দেখায়। আমরা সবাই একে অপরের সাথে কথা বলে সিদ্ধান্ত নেই তারপরের দিন আমরা পাহাড়ি এলাকা ঘুরতে যাব। আমাদের মাঝ থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠল, আমরা যদি পাহাড়ি এলাকায় যাই সেখানে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। তিনি বললেন, দই বিক্রেতা লোকটির কথাবার্তায় তো তেমন সুবিধার মনে হচ্ছে না। যদি আমরা সত্যিই ওই চাকমা মেয়েটিকে উত্ত্যক্ত করি তাহলে আমাদের কপালে কিন্তু চরম দুঃখ আছে। তখন আমরা সবাই বৃদ্ধ লোকটিকে ভরসা দিয়ে বলি, আমরা মেয়েটিকে দেখতে যাব না, মূলত আমাদের শখ জেগেছে পাহাড়ি এলাকা ঘুরে দেখার। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকালে দই বিক্রেতা সহ আমরা 4 জন মিলে বের হয়ে যাই সেই পাহাড়ি এলাকার উদ্দেশ্যে।
আমাদের 4 জনের মধ্যে আমি ছাড়া একজন ছিল দই বিক্রেতা, বাকি 2 জনের একজন ছিল ইঞ্জিনিয়ার আর অপরজন ছিল একজন ব্যবসায়ী। যথানিয়মে আমরা 4 জন ওই এলাকায় যাতায়াত ব্যবস্থার জন্য যেই গাড়ি চালু ছিল, সেইসব জিপ গাড়িতে করে আমরা রওনা দেই। আমাদের এলাকা হতে সোজা উত্তর-পূর্বে 1 ঘন্টা গাড়ি চলার পর একটা বাজারে গিয়ে গাড়ি থামে। আর তখনই গাড়ির ড্রাইভার জানায় সেখানেই তাদের গন্তব্য শেষ। ওই জায়গা থেকে বাকি পথ আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, কেননা সেটা পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে সেখানে গাড়ি চলাচল করতে পারে না। ওই এলাকার উপজাতির সকল লোকজন হেঁটে পথ চলাচল করে থাকে, তাই আমাদের হাতেও কোনো উপায় না থাকার কারণে 4 জন মিলে সেই চাকমা বাড়ির দিকে হাঁটা ধরলাম। আঁকাবাঁকা ঢালু উঁচু নিচু পাহাড়ি রাস্তা হওয়ার কারণে আমাদের হাঁটার ক্ষেত্রে কিছুটা কষ্ট হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে এতটুকু কষ্ট আমাদের কাছে কিছুই না, কেননা আমরা পাহাড়ি উপজাতিতে জীবনযাপন দেখার জন্য যে অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছিলাম সেটা ছিল আমাদের মূল লক্ষ্য। অনেক খুশি মনে একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মাঝে মাঝে 2-1 জন উপজাতি লোকজন দেখা যাচ্ছিল। আমরা বাঙালি, তারা সেটা জানতে পেরে আমাদের দিকে কৌতূহল দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। কিছু দূর এগিয়ে যেতেই বিশাল চা বাগান চোখে পড়ল। এরপর দেখতে পেলাম বিশালাকার একটা রাবার বাগান। এর পূর্বে আমরা কখনোই রাবার বাগান দেখিনি, তাই কৌতূহল নিয়ে একজন উপজাতির কাছে জানতে চাইলাম রাবার বাগান সম্পর্কে। তখন তিনি খুশি মনে আমাদেরকে রাবার বাগান সম্পর্কে বিস্তারিত বলল, কিভাবে তারা রাবার সংগ্রহ করে এবং কিভাবে তাদের জীবনযাপন করে থাকে। একটু পরেই আমরা আস্তে আস্তে পাহাড়ি এলাকার দিকে প্রবেশ করতে শুরু করলাম। দুপাশে ঘন গাছের সারি দিয়ে সাজানো গভীর জঙ্গল, আর তার মাঝখান দিয়েই আঁকাবাঁকা বয়ে গেছে একটা ছোট্ট মেঠো পথ। এমন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে, যার কারণে চারপাশ অনেকটাই অন্ধকার দেখাচ্ছিল। আমরা 4 জন পাহাড়ের কিছুটা উপরে উঠতেই ঝুপঝুপ একটা স্পষ্ট শব্দ আমাদের কানে ভেসে আসলো। হঠাৎ করেই আমাদের সাথে থাকা দই বিক্রেতা লোকটি আমাদের থামিয়ে দিল আর আমাদের 3 জনকে জিজ্ঞেস করলো আমরা সেই শব্দটি শুনতে পাচ্ছি কিনা। প্রতি উত্তরে আমরা হ্যাঁ সূচক জবাব দিলে সে আমাদেরকে আগে না গিয়ে তাকে অনুসরণ করতে বলল। আমরা যেহেতু সেই অঞ্চলের ব্যাপারে অবগত নই, তাই আমরা সেই দই বিক্রেতাকে অনুসরণ করতে লাগলাম। সেই লোকটি জঙ্গলের ভেতর হেঁটে গিয়ে একটা বড় গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর আমাদেরকে ইশারা করে তার পেছনে দাঁড়াতে বলল। সেখানে দাঁড়িয়ে সেই লোকটি আমাদেরকে আঙুল দিয়ে ইশারা করে কিছু দেখানোর চেষ্টা করলো। আমরাও তার আঙুল অনুসরণ করে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম পাহাড় থেকে ঢালু নিচে একটা জায়গায় গভীর একটা খাদ, আর সেই খাদ পানিতে পরিপূর্ণ। এতটুকু সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরক্ষণে যা দেখতে পেলাম তাতেই আমাদের গায়ে শিহরণ জাগলো। আমরা দেখতে পেলাম সেই খাদের দুপাশে 2টা বড় লম্বা গাছ, আর সেই 2টা গাছের একটি থেকে অপরটির দূরত্ব আনুমানিক 20 ফুটের মতো হবে। অবাক করা বিষয় হলো একটা বিশালাকার সাপ 2 পাশের 2টা গাছের সাথে এক পাশে লেজ ও অন্য পাশে মাথা দিয়ে পেঁচিয়ে ধরে আছে, আর মাঝখানে ঝুলে আছে তার বিশাল আকার দেহ। আর সেই দেহটিকে ধারণ করেছে একটি পানি সেচার খোলসের মতো কিছু একটা, আর নিজের শরীর দিয়ে আবৃত করা খোলসের দ্বারা অনবরত পানি সেচ দিয়ে চলেছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এত বড় সাপ আর এমন পাগলাটে কাণ্ড আমরা জীবনে কখনো দেখিনি, তাই এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে আমাদের জ্ঞান হারানোর উপক্রম। আমাদের মাঝখানের একজন সজ্ঞানে ফিরে এসে দই বিক্রেতাকে জিজ্ঞেস করলো, এত বড় সাপ এখানে কিভাবে এলো? উত্তরে দই বিক্রেতা বলল, এটি কোনো সাপ নয়, এটি পাহাড়ে থাকা কোনো এক জিন হবে হয়তো। দই বিক্রেতার মুখে এমন কথা শুনে আমরা আরো বেশি ভয় পেয়ে যাই, তাই
আরেক মুহূর্ত দেরি না করে সেখান থেকে ফিরে আসার জন্য রাস্তার দিকে পা বাড়াই। আমরা দ্রুত পায়ে হেঁটে পাহাড় বেয়ে সরাসরি চলে আসলাম উপজাতিদের এলাকায়। আমরা এতটাই বেশি ভয় পেয়েছিলাম, আমাদের মুখ দিয়ে কারো কোনো কথাও বের হচ্ছিল না। কিছু দূর আসতেই একটা বাড়ির সামনে নজরে এলো একটা যুবতী মেয়ে। সেই মুহূর্তে মেয়েটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছাঁটাই বুনছিল। আমাদের নিস্তব্ধতা ভাঙানোর জন্য বুকে সাহস নিয়ে দই বিক্রেতা এগিয়ে গিয়ে মেয়েটিকে তাদের ভাষায় কি যেন কিছু একটা বলে উঠল। সে যাওয়ার আগে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, এটি সেই মেয়ে যার কথা সে আমাদেরকে গতকাল বলেছিল। তৎক্ষণাৎ হিতে বিপরীত উত্তর ফিরে আসলো। মেয়েটি চিৎকার করে তাদের ভাষায় কি সব যেন বলে উঠল। পরক্ষণেই আশপাশ থেকে অনেকগুলো পুরুষ লোক হাতে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসলো আর আমাদেরকে ঘিরে ধরলো। লোকজন এগিয়ে আসতেই মেয়েটি ইশারা করে দই বিক্রেতার দিকে দেখিয়ে কি যেন বলল। আর তখনই 2-3 জন লোক এসে দই বিক্রেতাটাকে ধরে বেঁধে নিয়ে গেল। এরপর আমাদের কাছে এসে একজন লোক তাদের ভাষায় কি যেন জিজ্ঞেস করলো, কিন্তু আমরা তাদের ভাষা না জানার কারণে কোনো কিছুই জবাব দিতে পারলাম না। তখন তারা বুঝতে পারলো আমরা তাদের ভাষা কিছুই বুঝতে পারিনি। এরপর একজন বৃদ্ধ লোক আমাদের কাছে এসে বাংলা ভাষায় জিজ্ঞেস করলো আমরা এই জায়গায় কেন এসেছি। তখন আমরা 3 জন ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলাম। তারপরও আমি বুকে সাহস নিয়ে বৃদ্ধ লোকটিকে বললাম, চাচা, আমরা বাঙালি মানুষ, আমরা এসেছিলাম পাহাড় দেখতে, আর আপনারা উপজাতিরা কিভাবে চলাফেরা করেন, আপনাদের জীবনযাপন এসব দেখতে। তাছাড়া আমাদের মনে আর কোনো ভিন্ন উদ্দেশ্য নেই, কিন্তু আমরা এখানে এসে বিপদে পড়ে গেলাম। এরপর বৃদ্ধ লোকটি একটু হেসে আমাকে বলল, ঠিক আছে, তোমাদের কথা আমি বুঝতে পেরেছি, তোমাদের সাথে পরে কথা হবে, এখন চলো আমার সাথে। এই কথা বলেই বৃদ্ধ লোকটি হেঁটে একটি ঘরে প্রবেশ করলো আর আমাদেরকে তার পথ অনুসরণ করতে বলল। আমি সহ আমার সাথে থাকা 2জনই বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে ঘরের মাঝে প্রবেশ করি। ঘরটি ছিল বেশ একটি পুরনো ঘর, যা মাটি দিয়ে তৈরি গুদাম ঘর। আমরা ঘরে প্রবেশ করতেই বৃদ্ধ লোকটি আমাদেরকে তার খাটে বসার জন্য জায়গা করে দিল আর তাদের নিজস্ব ভাষায় কিছু একটা বলার কিছুক্ষণ পরেই একজন মহিলা এসে আমাদেরকে গ্লাস ভর্তি সাদা পানীয় জাতীয় কিছু একটা দিয়ে গেল। আমরা 3জন চুপচাপ বসে সন্দেহপ্রবণ দৃষ্টিতে বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে রইলাম। তখন বৃদ্ধ লোকটি আমাদেরকে বলে, এটি আমরা খেতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। এটি হলো তাদের ভাষায় মাডা বলে থাকে, যা কিনা দুধ থেকে তৈরি দই দিয়ে বানানো এক জাতীয় শরবত। বৃদ্ধ লোকটির কথায় কিছুটা ভরসা পেয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য সেই শরবতটুকু পান করলাম। সেই মুহূর্তে তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে চৌচির, যার কারণে আমরা অনেক তৃষ্ণা মিটিয়ে সেই পানীয়গুলো পান করলাম। এরপর আমরা কিছুটা ভয়ে ভয়ে সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম। তখন সেই বৃদ্ধ চাচা একটু মুচকি হাসি দিয়ে বলল, বাবা, তোমরা আমার ছেলের মতো, কি জিজ্ঞেস করতে চাও নির্ভয়ে বলো, কোনো সমস্যা নেই। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা চাচা, আমাদের সাথে থাকা অন্য লোকটিকে সবাই কেন ধরে নিয়ে গেল, আর ওর অপরাধটা কি? বৃদ্ধ চাচা তখন বলল, আমি তোমাদের দেখে যা বুঝতে পারলাম, তোমরা 3জনই আসলে অনেক ভালো, কিন্তু তোমাদের সাথে থাকা অন্য লোকটি অনেক দুষ্ট। তোমরা আসার পথে যেই তরুণীটিকে দেখতে পেয়েছিলে, ওটি হচ্ছে আমার নাতনি, ওর নাম নীলাদ্রি। তোমাদের সাথে থাকা লোকটি আমার নাতনিকে আমাদের ভাষায় খারাপ ইঙ্গিত করেছিল, তাই সে চিৎকার করে সবাইকে ডেকেছিল। আর আমার নাতনি সবাইকে ওই লোকের বলা কথাটি জানানোর কারণে সবাই ধরে নিয়ে গেছে ওকে। তবে চিন্তা করো না, আমরা ওর কোনো ক্ষতি করব না, শুধুমাত্র তাকে ভয় দেখিয়েই ছেড়ে দেব, কেননা তোমরা হলে আমাদের এখানকার মেহমান।
তবে বাবা, তোমরা আসার সময় তোমাদের কোনো সমস্যা হয়নি তো? তখন আমি বললাম, না চাচা, তেমন কোনো সমস্যা হয়নি। তবে আসার সময় আমাদের সাথে একটা অপ্রাকৃতিক ঘটনা ঘটে গিয়েছে, যা আমাদের সাথে পূর্বে কখনোই এরকম অভিজ্ঞতা হয়নি। আমরা আসার সময় পাহাড়ের নিচে খাদের কিনারায় মস্ত বড় একটা সাপ আকৃতির কিছু একটা দেখতে পেয়েছি। এটা কি জিনিস আমরা এখন উপলব্ধি করতে পারিনি। আপনি যদি এই বিষয়ে কোনো ধারণা রাখেন তবে আমাদের যদি বলতেন, তাহলে আমাদের মনে কিছুটা স্বস্তি মিলত। আমাদের সামনে থাকা লোকটি যদিও ইতিপূর্বে অনেকবার পাহাড়ি এলাকায় এসেছিল, কিন্তু সে এই জিনিসটা সম্পর্কে কোনো সুষ্ঠু ধারণা আমাদেরকে দিতে পারেনি। বিশ্বাস করুন, আমরা এই পাহাড়ি অঞ্চলে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা শুধুমাত্র পাহাড়ের সৌন্দর্য ও আপনাদের জীবনযাপন সম্পর্কে জানতে এসেছিলাম। যদি আপনি আমাদের বিশ্বাস করেন, তাহলে আপনি আমাদের এই সব কিছু সম্পর্কে ধারণা দিতে পারেন। তখন বৃদ্ধ লোকটি আমাদের উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আজ থেকে 500 বছর আগে আমার পূর্বপুরুষ বসবাস করতে শুরু করেছে এই পাহাড়ি অঞ্চলে। তাই এই পাহাড়ি অঞ্চল আমাদের বসবাসের জন্য উপযুক্ত জায়গা। তোমরা বাঙালিরা যেমন সমতল ভূমিতে বসবাস করে আরাম উপভোগ করো, ঠিক সেভাবে আমরা এই পাহাড়ি অঞ্চলে বসবাসী অভ্যস্ত হয়ে পড়েছি। আমার 5 ছেলে রয়েছে, তার মধ্যে বড় ছেলের মেয়ে হলো নীলাদ্রি। বলতে গেলে এই অঞ্চলে আমি একমাত্র প্রভাবশালী ব্যক্তি। এই এলাকার অধিবাসীরা সবাই আমাকে মান্য করে চলে। অনেক দূর দূরান্ত আর এলাকা থেকে বহু লোকের প্রস্তাব এসেছে আমার নাতনি নীলাদ্রির বিয়ের জন্য। এমনকি নীলাদ্রির রূপে পাগল হয়ে অনেক বাঙালি ছেলেরাও বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে। কিন্তু নীলাদ্রিকে আমরা কোনোভাবেই বিয়ের জন্য রাজি করাতে পারছি না। বিয়ে না করার ব্যাপারে নীলাদ্রির কাছে জানতে চাইলে সে আমাদেরকে তেমন কিছুই বলে না। কিন্তু বিয়ের বয়স পেরিয়ে যায়, তারপরও নীলাদ্রি বিয়ে করতে রাজি না হওয়ায় এক প্রকার জোরপূর্বক আমরা যখন তাকে বিয়ে না করার কারণ জিজ্ঞেস করি, তখন নীলাদ্রি যা বলে তা শুনে আমরা সবাই চমকে যাই। সে আমাদের জানায় তার সাথে শঙ্খিনীর ছেলের সম্পর্ক। শঙ্খিনীর নাম শুনতেই আমার শরীরের রক্ত যেন হিম শীতল হয়ে যায়, কারণ শঙ্খিনী কোনো মানুষ নয়। শঙ্খিনী হলো বিশালাকার সাপরূপী এক দানবীয় অশুভ শক্তির নাম। আর নীলাদ্রি একজন মানুষ হয়ে কিভাবে একটা অশুভ শক্তির ছেলের প্রেমে পড়তে পারে? নীলাদ্রির কথা শুনে আমরা তাকে সবকিছু বুঝিয়ে বলি আর তাকে এই সম্পর্ক বিচ্ছেদ করার জন্য জোর দেই। আমার পরিবারের সকলের সম্মতি না থাকার কারণে নীলাদ্রি একা হয়ে পড়ে। আমরা কেউ নীলাদ্রির ভালোবাসার বিপক্ষে ছিলাম না, তবে একটা জায়গায় আমরা বিরোধিতা করেছি, সেটা হলো মানুষ আর অশুভ শক্তির প্রেম। পরবর্তীতে নীলাদ্রি তার পরিবারের কথা চিন্তা করে শঙ্খিনীর ছেলেকে গিয়ে আমাদের পরিবারের অসম্মতির ব্যাপারে জানায়। আমরা ভেবেছিলাম হয়তো শঙ্খিনীর এই ব্যাপারে কখনোই আমাদের ক্ষমা করবে না, সে নিশ্চয়ই আমাদের পরিবারের ওপর চরম প্রতিশোধ নেবে। কিন্তু আমাদের ধারণা পুরোপুরি ভুল প্রমাণ হলো। নীলাদ্রি তার ছেলেকে বলেছিল আমাদের পরিবার যখন রাজি হবে তখনই সে বিয়ে করতে পারবে, তার আগে কখনোই সম্ভব না। আর পরিবার যদি রাজি না হয়, নীলাদ্রি কখনোই অন্য ছেলেকে বিয়ে করবে না। নীলাদ্রির এমন সিদ্ধান্তে শঙ্খিনী ও তার ছেলে আমাদের পরিবারের ব্যাপারে প্রতিশোধ করার না হয়ে আমাদের চিন্তা ভাবনার জন্য সুযোগ দেয়। তাদের এমন স্বচ্ছ চিন্তা ভাবনা আমাদের সমস্ত ভুলের অবসান ঘটিয়ে দেয়। কিন্তু আমরা এখনো নীলাদ্রির বিয়ের ব্যাপারে কোনো কিছুই বলতে পারছি না, কেননা আমরা চাই না একজন মানুষ হয়ে নীলাদ্রিকে একটা অশুভ শক্তির হাতে তুলে দেই। কিন্তু নীলাদ্রি তার কথাতে অনড়। সে শঙ্খিনীর ছেলেকে ছাড়া অন্য কোথাও কাউকে বিয়ে করবে না। ঠিক সেই মুহূর্তে আমি বৃদ্ধ চাচাকে থামিয়ে দিয়ে বলি, চাচা, এটা তো সামান্য বিষয়। নীলাদ্রি শঙ্খিনীর ছেলেকে ভালোবাসে আর
আপনারা শঙ্খিনীর ব্যাপারে এত ভয়াবহ ধারণা পোষণ করেন কেন? আর কেনই বা আপনারা নীলাদ্রির বিয়ের ব্যাপারে অসম্মতি জানিয়েছিলেন? আর কে এই শঙ্খিনী? তখন বৃদ্ধ চাচা আবারও বলতে শুরু করলেন, বাবা, তোমরা জানো না এই শঙ্খিনীর আতঙ্কে পাহাড়ে কেউ ভালো ছিল না। সে এক সময় পুরো পাহাড় জুড়ে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। রাত বিরাতে কেউ ঘর থেকে বের হতে পারতো না। অনেক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই শঙ্খিনী। আমরা এখন বুঝতে পারছি না এমন একটা শয়তান কিভাবে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল। এসবের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো আবার? আর বাবা, তোমরা আসার সময় যেই বিশালাকার সাপটি দেখতে পেয়েছিলে, মূলত ওটাই হলো শঙ্খিনী। সে রাতের বেলায় মানুষের সামনে আসলেও যদি পাহাড়ে কেউ নতুন আসে, তাদেরকে দিনের বেলায়ও দেখা দেয়। তাই তোমরা আর বেশি ঘোরাঘুরি না করে সন্ধ্যা নামার আগে সমতল ভূমিতে ফিরে যাও। এইটাই তোমাদের জন্য মঙ্গলকর হবে, কারণ এই শঙ্খিনী আবার কখন কি করে বসবে বলা যায় না। চাচার কথা শেষ হতেই আমি আবারও জিজ্ঞেস করি, আচ্ছা চাচা, নীলাদ্রির সম্পর্ক কি আপনারা মেনে নেবেন না? তখন চাচা কিছুটা চিন্তিত হয়ে জবাব দেয়, আসলে একজন মানুষের সাথে অশুভ শক্তির কখনো বিয়ে হতে পারে না। আমরা জেনে শুনে নীলাদ্রিকে এভাবে শেষ করে দিতে পারি না। এরপর বৃদ্ধ চাচাকে আর কিছু জিজ্ঞেস করার মতো সাহস আমার ছিল না। পরক্ষণেই দেখলাম আমাদের সাথে আসা সেই দই বিক্রেতা লোকটি বাইরে এসে হাজির হলো। তখন চাচা আমাদের বিদায় দিয়ে পাহাড় থেকে বেরিয়ে আসার রাস্তা দেখিয়ে দিলেন, আর অভয় দিয়ে বললেন, পথে যদি আমাদের কোনো পাহাড়ি আদিবাসী সমস্যা করে তাহলে আমরা যেন বৃদ্ধ চাচার নাম বলি, তাহলে নাকি আমাদের কেউ কোনো ক্ষতি করবে না। যাই হোক, এরপর আমরা সেখান থেকে নিজেদের এলাকায় ফিরে আসি আর কখনো ওই পাহাড়ে যাওয়ার দুঃসাহস করিনি, আর নীলাদ্রির ব্যাপারেও জানতে পারিনি। তো সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আব্বুর মুখ থেকে শোনা ওনার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা। আমি বলবো না ঘটনাটা ভয়ের, আমার কাছে ঘটনাটি শুনে অনেক রহস্যময় মনে হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি কার কেমন লেগেছে জানাবেন। আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের লেখা মূলত সার্থক। আজকের ঘটনাটি যেহেতু পাহাড় আর সেখানে বসবাসরত মানুষদের কেন্দ্র করে, তাই বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বিষয় না বললেই নয়। আপনারা জানেন, সম্প্রতি চট্টগ্রাম বিভাগে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আদিবাসী ও বাঙালিদের মাঝে এক বিবাদ শুরু হয়েছে। আসলে এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়। একটা দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দাঙ্গার সৃষ্টি করেছে যাতে তাদের স্বার্থ হাসিল হয়। তাই আমরা একটাই অনুরোধ করব, যারা এই বিষয়টি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন এখনই সরে আসুন। আমরা আবারও আগের মতো মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করি। আপনি যদি আদিবাসী মানুষের সাথে গভীরভাবে মেশেন তাহলে বুঝতে পারবেন আসলে তারা কতটা মিশুক ও ভালো মনের। পরিশেষে একটাই কথা বলি, আসুন সবাই জাত ধর্ম বর্ণ ভুলে বাঙালির কাতারে এসে দেশকে ভালোবেসে সুন্দর একটি বাংলাদেশ গড়ি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। কথা হবে অন্য কোনো ঘটনায় সবার প্রিয় গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত আড্ডার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। এই আরাফাত ভাই, ওয়েলকাম ব্যাক ব্রাদার। এত সুন্দর দুর্দান্ত একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যি ভাই আপনাকে স্যালুট জানাই। সত্যি ঘটনাটি যখন কভার করছিলাম, মানে আমি কি বলবো, আই ক্যান ইমাজিন যে আসলে কি হইতেছিল এখানে, কিভাবে কি হচ্ছিল, এই জিনিসগুলো মানে আমি ইমাজিন করতে পারতেছিলাম। এতটা সুন্দরভাবে আপনি লিখে পাঠাইছেন আরাফাত ভাই। আশা করি এইভাবেই সবসময় আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। সত্যি ভাই ঘটনাটি অনেক বেশি জোশ ছিল।
আমি আর কোনো কমপ্লিমেন্ট দেব না। অবশ্যই আমি এটা সম্পূর্ণ ছেড়ে দিলাম আমাদের শ্রোতা বন্ধুদের ওপর। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আরাফাত ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। অনেকদিন পর আরাফাত ভাইকে আবার নতুন করে ঘটনায় পেয়ে আপনাদের অনুভূতিটা কেমন, এটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাবো আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাজু ভাইয়ের লেখা স্বপ্ন নাকি বাস্তব। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ভূতাড্ডা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভূতাড্ডার অ্যাডমিন ও সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রাজু বলছিলাম। আজ আপনারা একটু অন্যরকম কিছু একটা শুনতে চলেছেন, যেটা বাস্তব জীবনে ঘটতে থাকা একজনের কাছ থেকে শোনা। ঘটনাটির নাম দিলাম যা স্বপ্ন তাই বাস্তব। চলুন মূল ঘটনাতে ফিরি। আসসালামু আলাইকুম। একদিন বিকেলে আমি ও আমার বন্ধুরা মিলে দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তো ঘটনা কালেক্ট করার জন্য আমার বন্ধুদের কাছে বলি তাদের কাছে কোনো ঘটনা আছে কিনা। তখন আমার এক বন্ধু বলে ওঠে, ঘটনা কি সেটা বলতে পারবো না, তবে আমার খুব পরিচিত এক ব্যক্তি আছে যার সাথে তুই কথা বলে দেখতে পারিস। তার সাথে দেখা হলে তুই বুঝতে পারবি তার সাথে কি কি হয়। তখন আমি বলি, আজ তাহলে তো সময় কম, কাল বিকেলে না হয় তার সাথে দেখা করতে যাব দুইজন মিলে। এই বলে আমিও আমার বন্ধু সেই দিনের মতো আড্ডা শেষ করে বাড়ি ফিরি। পরের দিন বিকেলে বাইকটা নিয়ে আমিও আমার সেই বন্ধু ওই ব্যক্তির সাথে দেখা করার জন্য রওনা দিলাম। তাদের বাড়িতে গিয়ে তাকে পেলাম না। তখন আমার বন্ধু তাকে কল করে আর বলে, ভাই আপনি কই? আমি তো আপনাদের বাড়িতে। তখন ফোনের অপর পাশ থেকে বলে, শরীফ ভাই আমি দোকানের পিছনে খেলা করছি, এখানে আসো। তখন আমরাও বাইকটা আবার ঘুরিয়ে চলতে থাকি সেই দোকানের উদ্দেশ্যে। তার বাড়ি থেকে আনুমানিক 5 মিনিটের পথ হবে। দোকানের পিছনে গিয়ে দেখলাম তিনি ক্যারাম খেলা করছেন। তখন তিনি দোকান থেকে কেক ও ঠান্ডা কোমল পানীয় নিয়ে আমাদের খেতে দিলেন। সেগুলো খেতে খেতে পরিচয় করিয়ে দিল আমার সাথে সেই ভাইয়ের। পরে খেলা শেষ করে ফাঁকা মাঠের একটা রোডের পাশে দিয়ে বসলাম তিনজন মিলে। মনোরম একটা পরিবেশ, মেঠো পথ, সুন্দর বাতাস, যেন মন ছুঁয়ে যাবার মতো। এমন পরিবেশে আরো এসেছি ঘটনা শুনতে, কার না ভালো লাগে বলুন। তখন আমি বলতে থাকি, আচ্ছা ভাইয়া, আমি একজন নতুন ক্ষুদ্র লেখক। আমি ভৌতিক ঘটনা কালেক্ট করি আর সেই ঘটনাগুলো লিখে ভূতাড্ডা নামক একটা ইউটিউব চ্যানেলে প্রচার করার জন্য পাঠাই। তো আপনার সাথে কি কোনো ঘটনা ঘটেছে? আপনার কাছে যদি এমন কোনো ঘটনা থাকে যদি বলতেন তাহলে আমি ঘটনাটা লিখে পাঠাতাম। তখন তিনি রীতিমতো বলবেনই না বলে ঠিক করেন। অনেক কথা বলার পর তিনি বলেন, আচ্ছা আমি বলবো, তবে আমার ঠিকানা তো দূরের কথা, আমার নামও উচ্চারণ করা যাবে না, এতে অনেক সমস্যা হবে। আমি এইসব নিয়ে অনেক ক্লান্ত, তাই কারো সাথে এইসব ব্যাপারে কথা বলতে চাই না। আমি তখন বলি, সমস্যা নাই ভাই, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কোনো কিছুই পাবলিক করব না। তখন বলতে থাকেন সেই ভাই, আচ্ছা আমার নামটা না হয় ছদ্মনাম দেই, না হলে কেমন একটা খালি খালি লাগবে বা বুঝতে অসুবিধা হবে। তার নাম দিলাম লিমন, ছদ্মনাম। চলুন শুরু করি তার বলা কথা, তবে মন দিয়ে শুনবেন সবাই, না হলে বুঝতে অসুবিধা হবে। বলছেন, লিমন ভাই, আমার সাথে যা যা হয় তা কোনো ভৌতিক বা জিনভূত গঠিত ব্যাপার এমনটাও না। আমি স্বপ্নে দেখতে পাই, কারণ আমি স্বপ্নে যা যা দেখি তা কোনো না কোনোভাবে বাস্তবে ঘটে যায়, হয় আমার সাথে, না হয় অন্য কারোর সাথে। ব্যাপারটি তোমাদের কাছে হয়তো মজার বা বানোয়াট মনে হতে পারে রাজু, কিন্তু আমার সাথে যা যা হয় সেটা কেবলমাত্র আমি বুঝতে পারি। ভয়ে আমি ঠিকমতো ঘুমাতেও পারি না।
ঘুমাতে গেলেই মনে হয় আজ কি না কি দেখব, তা আবার যদি সত্যি হয়ে যায়। প্রথম যখন আমার বয়স 7 কিংবা 8 বছর হবে তখন থেকে আমি এমন সমস্যা ফেস করে আসছি। ইমরান ভাই, বোঝার সুবিধার্থে আমি নাম্বারিং করে ঘটনা লিখছি। স্বপ্ন নাম্বার 1। যতদূর মনে পড়ে প্রথম আমি একটা স্বপ্ন দেখি, যেটা ছিল একটা রোগের ঔষধ। স্বপ্নে আমাকে কেউ বলছে, তোদের কবরস্থানে একটা পুরাতন কাঁঠাল গাছ আছে। সেই কাঁঠাল গাছের নিচে একটা লম্বা লম্বা লতা গাছ। যেটা স্বপ্নের ভেতর গাছটা আমি দেখতে পাচ্ছিলাম। ওই গাছটা একটা রোগের ঔষধ, কিন্তু তুই কাউকে জানাবি না। যদি কাউকে জানাস তাহলে তোর ক্ষতি হবে। তুই খুব সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে গাছের কাছে যাবি, তাহলে দেখতে পাবি ওই লতা গাছের পাতা নিয়ে তুই এই রোগের চিকিৎসা করতে পারবি। বলে রাখা ভালো, তিনি আমাকে একটি রোগের নাম বলেছিলেন। আবার ঘটনায় ফিরি। আমিও সকালে স্বপ্নে যেমনটা দেখেছিলাম তেমনটাই করি। কাঁঠাল গাছের নিচে যাই আর দেখি সত্যই আমার স্বপ্নে দেখা সেই গাছটি ওখানে আছে। আমি গাছের কয়েকটি পাতা নিয়ে চলে আসি। আর আমার দাদির সেই রোগটি ছিল যেটা আমি স্বপ্নে শুনেছিলাম। আমিও সেই পাতা দিয়ে দাদির ওপর প্রয়োগ করলাম। 3 থেকে 4 দিনে আমার দাদি পুরো সুস্থ হয়ে যান। ইমরান ভাই, রোগটির কথা আমাকে বলেছিল, কিন্তু সেটা ভূতাট্টাতে প্রচার করা নিষেধ, তাই আমি রোগটির নাম বললাম না। স্বপ্ন নাম্বার 2। একদিন আমি স্বপ্নে দেখি আমার ও আমাদের প্রতিবেশী এক চাচাদের সাথে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়াটা এমন এক মোড় নিয়েছে, মারামারি হয়ে গিয়েছে। পরে সেটা থানা পুলিশ পর্যন্তও গড়ায়। ঠিক তার একদিন পর যেমনটা স্বপ্নে দেখেছিলাম তেমনটাই হয়। স্বপ্ন নাম্বার 3। আমি স্বপ্নে দেখি আমার বড় ভাই তখন কলেজ ম্যাচে থাকতো। আমি আমার ভাইয়ের ম্যাচে গেছি। সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে একটু বাইরে ঘোরাঘুরি শেষে আবার ম্যাচে ফেরে। বিকেলে ম্যাচের ছাদে বড় ভাইয়েরা কেউ বই নিয়ে পড়ছে, কেউ আড্ডা দিচ্ছে। এমন সময় তাদের ভেতর থাকা 2 বন্ধু মিলে শয়তানি করতে করতে এক বন্ধুকে ছাদের কর্নিশে নিয়ে চলে যায় এবং পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। তারপর সেই ভাইটার হাত ভেঙে যায়। স্বপ্নে এমনটাই দেখেছিলাম। ঠিক তার 2 দিন পর আম্মু আমাকে বলে, অনেকদিন হলো তোর ভাই ছুটি পাচ্ছে না আর বাড়িতেও আসতে পারছে না। আমি কিছু খাবার তৈরি করে দিচ্ছি, তুই তোর ভাইয়ের জন্য নিয়ে যা। আমিও খাবার নিয়ে ভাইয়ের ম্যাচে যাই। সন্ধ্যাতেই রাত থাকি, ঠিক স্বপ্নে যেমনটা দেখেছিলাম। সকালে নাস্তা করে ঘোরাঘুরি শেষ করে বিকেলে ছাদে বড় ভাইয়েরা পড়ছে, কেউ গল্প করছে। এমন সময় এক ভাই ছাদ থেকে পড়ে যায়। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা এক্সরে করে বলে তার বাম হাত ভেঙে গেছে। স্বপ্ন নাম্বার 4। আমি স্বপ্নে দেখি আমি আমার ছোট কাকার ছেলে এবং আমি বাইকে করে নানি বাড়ি যাবার পথে একটা অটোর সাথে আমাদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়। এতে আমি অনেক গুরুতরভাবে আঘাত পাই। কিছুদিন পরে সত্যই আমি আর আমার ছোট কাকার ছেলে বাইক নিয়ে ঘুরতে বাহির হলে অ্যাক্সিডেন্ট করি। আমার সেই ভাইয়ের তেমন কিছুই হয় না, তবে আমার অনেক আঘাত লাগে। এখনো হাতে পায়ে সব দাগ আছে কাটাছেঁড়ার। ইমরান ভাই, তখন সেই লিমন ভাই তার হাতে পায়ের সেই কাটা দাগগুলো আমাকে ও আমার বন্ধুকে দেখিয়েছিল। স্বপ্ন নাম্বার 6। আমি নতুন পাঞ্জাবি ও টুপি পরে আমি কোনো এক জায়গাতে যাচ্ছি। সেখানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। আমি ভিড় উপেক্ষা করে ভেতরে দেখি একটা খাটিয়া আমার সামনে। আমি তখন বলি, কে মারা গেছে? এটা কে? তখন একজন লাশের মুখ থেকে কাপড় সরিয়ে দিলে আমি দেখি এটা আমার দাদুর লাশ। রাজু ভাই, বিশ্বাস করবেন না জানি। পরের দিন বিকেলে আমি মাঠে খেলা করছিলাম। এমন সময় খবর পাই
আমার দাদু মারা গেছে। এমন সময় আমি দেখতে পাই লিমন ভাইয়ের চোখের পাশ দিয়ে পানি পড়ছে অল্প অল্প করে। ইমরান ভাই, লিমন ভাই এমন আরো একটি কথা বলেন যেটা আমি শুনে রীতিমতো হতভম্ব হয়ে যাই। লিমন ভাই বলেন, আমার কাছে এমন একটা ব্যাপার আছে, সেটা কোনো অলৌকিক শক্তি কিনা জানি না, তবে আল্লাহ চাইলে কিনা পারেন। আমি জানি না এটা কেমন ভাবে বলতে পারি, তবে সত্য যে আমি যা বলি সেটাই ফলে যায়। এই যে প্রেগনেন্ট মহিলা আছে না, যারা গর্ভবতী হন, তাদের দেখে আমি বলে দিতে পারি তাদের পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান। অনেক মানুষকেই বলেছি, যা বাস্তবে প্রমাণিত হয়েছে। তাহলে একটা বাস্তব উদাহরণ দেই, শোনো। একদিন আমি আমার বাড়ির পাশের এক কাকিকেও বলেছিলাম, তিনি ছিলেন গর্ভবতী। আমি তাকে দেখে বলেছিলাম তিনি মেয়ে সন্তান কনসেপ্ট করবেন। এটা শুনে কাকা কাকিকে অনেক মারধর করেন, কারণ সেই কাকা চাইতেন ছেলে সন্তান। গ্রামের মানুষ তো বোঝেনি তো। আর সবাই জানতো যে আমি যা বলেছি ইনশাআল্লাহ সেটাই হবে, কারণ আমার ভেতর এই অদ্ভুত শক্তিটা আছে। আর তাই কাকা অনেক রেগে মারধর করেন সেই কাকিকে। সেই দিন থেকে ওয়াদা করি আমি আর কোনো গর্ভবতী মানুষকে দেখে বলবো না যে সে কি সন্তান জন্ম দেবেন, কারণ এইসব বললে ঝামেলা সৃষ্টি হয়। তখন লিমন ভাই আরো বলেন, রাজু ভাই, এই জন্যই আমি এই সব ব্যাপার নিয়ে কথা বলি না, কারণ যখন আমি আমার স্বপ্নের কথা সবাইরে বলতাম, তখন বাড়ির মানুষ ও বন্ধু বান্ধব আমাকে নিয়ে মজা নিত, হাসি তামাশা করে উড়িয়ে দিত প্রথম প্রথম। ধীরে ধীরে যখন বাড়ির সবাই বুঝতে পারলো যে আমার স্বপ্নে দেখা কথা সব সত্য হয়, তখন অনেক হুজুর কবিরাজ দেখিয়েছে, তবে কোনো কিছুতেই উপকার পাই নাই। আমি এই সমস্যার সমাধান এখনো পাইনি। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি যা বাস্তবে ঘটে চলেছে। এমন কত স্বপ্ন আছে যা বলে শেষ করার মতো না। এইসব স্বপ্নের কথা বললে আমার ক্ষতি হয়। আমার যে কোনো ছোটখাটো রোগ হয়, এই ধরুন জ্বর, ঠান্ডা, না হয় শরীর ব্যথা, এমন আর কি, অসুস্থ হয়ে পড়ি। তাই কাউকে বলি না। আপনারা অনেক জোরাজোরি করলেন, তাই কথাগুলো বললাম। এমন অনেক স্বপ্ন আছে, থাক সেগুলি আর নাইবা বলি, সন্ধ্যাও হয়ে গেছে, এখন আর বলছি না, বাড়ি ফিরতে হবে। ভূত আড্ডার বন্ধুরা, এটাই ছিল আজকের সত্য, একদম সত্য একজন মানুষের জীবনের কিছুটা অংশ বিশেষ। তো ইমরান ভাই এই কয়েকটি স্বপ্নের কথা বলেছিলেন লিমন ভাই। জানি না কার কতটা বিশ্বাস হবে কি আদৌ হবে না। বিশ্বাস করা বা না করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার। শুধু এইটুকুই বলবো, কিছু না কিছু তো ঘটে, আর কিছু না কিছু তো রটে। যাই হোক, ঘটনা যদি না লিখতাম তাহলে এমন একটা মানুষের সাথে হয়তোবা দেখা বা কথা হতো না। আজ ঘটনা লেখার জন্য নতুন নতুন কিছুর সাক্ষী হচ্ছি, অনেক কিছু শিখতে পারছি বা জানতে পারছি। আজ এই ছিল আমার কালেক্ট করা ভিন্ন রকম কিছু, যার সাক্ষী আমি সহ আপনারাও হয়ে গেলেন আজ। কতটা মন ছুঁয়েছে আপনাদের জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই, এত সুন্দর একটা ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই, এক কথায় দুর্দান্ত ভাই, অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর ঘটনা কিভাবে কালেক্ট করলেন ভাই? মানে এখন ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ লিখে পাঠিয়েছেন, এর জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি ভাই, আপনার লেখা কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে, মানে অনেক বেশি চোস করে লিখতে পারতেছেন। মানে ঘটনা লেখার ক্ষেত্রে টাইমিং বলেন, সিচুয়েশন বলেন, এগুলো অনেক সুন্দরভাবে আপনি ম্যানেজ করতে পারতেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাজু ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকের এই ঘটনাটি।
তো আমি ইমরান এইচ খান চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে দেবেন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutarda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ইউনিক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।